যে পার্টটা জেনারেলি তোমাদের আসে আর কি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর কি। এবার সাইক্লোট্রনটা মোটামুটি ভাবে সকলেই জানো আর কি, যে সাইক্লোট্রন, বিটাট্রন এগুলো দিয়ে কি করা হয়, এগুলো দিয়ে অবভিয়াসলি চার্জ পার্টিকেল গুলোকে অ্যাক্সিলারেট করানো হয়, যাতে হাই এনার্জি চার্জ পার্টিকেল আমরা তৈরি করতে পারি। এবং সেই হাই এনার্জি চার্জ পার্টিকেল গুলো অন্য পার্টিকেলের সঙ্গে আরো বেশি হাই এনার্জিতে হিট করলে তাহলে এই কলিশনে নতুন অনেক পার্টিকেল তৈরি হতে পারে। তো যতদিন অব্দি সাইক্লোট্রন তৈরি হয়নি তখন অব্দি আমাদের কাছে মানে আর্লি 1930s এইরকম অব্দি ম্যাক্সিমাম সময় আমাদের কাছে চার্জ পার্টিকেল পাওয়ার রাস্তাটা ছিল ভায়া কসমিক রে। তো ওই ফটোগ্রাফিক ইমালশন প্লেট বা ক্লাউড চেম্বার এসব দিয়ে আর কি, তার ভেতরে কসমিক রে গুলো ঢুকলে আর কি সেখান থেকে বিভিন্ন রকমের পার্টিকেল, পাই মেজন এইরকম সমস্ত পার্টিকেল আর কি পাওয়া যেত আর কি। কিন্তু তারপর যখন আস্তে আস্তে লরেন্স সাইক্লোট্রন বানালেন, তখন এই পার্টটা অনেকটা কমে গেল। তার কারণ তখন আমরা ল্যাবেই এই হাই এনার্জি চার্জ পার্টিকেল গুলো তৈরি করতে পারলাম, এবং সেইগুলো থেকে আরো নতুন নতুন পার্টিকেল, তারপরে যত পার্টিকেল বার হয়েছে যেগুলো আমরা পার্টিকেল ফিজিক্স পড়ার সময় দেখছিলাম আর কি, সেগুলো সবই বার হয়েছে কিন্তু এই অ্যাক্সেলারেটর টেকনিক গুলো দিয়ে। এবার এরকম অ্যাক্সেলারেটর অনেক রকমের হতে পারে, লিনিয়ার অ্যাক্সিলারেটর হতে পারে। সাইক্লোট্রনটা একটা লিনিয়ার অসিলেটর নয়, আর অ্যাক্সিলারেটর নয়, সেটা একটা সার্কুলার পাথে চার্জ পার্টিকেল গুলো মুভ করে আর কি। তো মেনলি আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হয়তো আমি তোমাদের পাঠিয়েও দেবো, যে মেন আইডিয়াটা আমাদের সাইক্লোট্রনের কি ছিল, যে আমার কাছে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার সিচুয়েশনে আমার কাছে দুটো ডি শেপড মেটালিক, কি বলবো, শীট বলবো না, একটা মেটালিক পার্ট থাকবে যেগুলোকে ডি বলে বলা হয়। তো আমি একটা ভিডিওই দেখিয়ে দিচ্ছি, যে এইটা ছিল অরিজিনাল সাইক্লোট্রনটা যেটা বানানো হয়েছিল। এই দেখতেই পাচ্ছ যে উপরে আর নিচে এই দুটো হচ্ছে আমার কাছে দুটো বিশাল ম্যাগনেট, যে ম্যাগনেটের ভেতর দিয়ে ইউনিফর্ম তৈরি হয়। খেয়াল রাখতে হবে যে এই কথাটা এখানে ইম্পর্টেন্ট, যে আই হ্যাভ টু হ্যাভ এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সেইটা তৈরি হতে হবে। এটা সাইক্লোট্রনের প্রাইমারি কন্ডিশন, যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে তোমার এই যেখানে যেটা দেখতে পাচ্ছ মিডিলে আর কি, এখানে একটা কি থাকবে, এখানে একটা রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর থাকে, এবং রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর দুটোকেই দুটো ডি এর সাথে কানেক্ট করা হয়। তো সেটা আমি তো এইটা হলো আমার মেন পার্টটা আর কি। আর একটু পরে গেলেই দেখতে পাবো। এটা এই ভিডিওটা আমি তোমাদের পাঠিয়েও দিতে পারি, যাতে অসুবিধা নেই আর কি। A positively charged particle accelerates. এইটা হচ্ছে আইডিয়াটা, যে এইটাকে একটা ডি বলা হয়, এই একটা ব্লু কালারের যেটা, আর একটা যেটা অরেঞ্জ সেটাকে আরেকটা ডি বলা হয়, এবং এর সাথে কানেক্টেড থাকে হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর। তো এবার কি হয়, যে এই রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর তার তার নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। তো কোনো একটা সময় যদি এইগুলো কিন্তু মেটালিক, এগুলো মেটালিক মানে এর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার চান্স নেই। তাহলে কোনো একটা সময় এই দিকের পার্টটা পজিটিভ হবে, এই দিকের পার্টটা নেগেটিভ হবে, আবার পরের সাইকেলে এই দিকের পার্টটা নেগেটিভ হয়ে যাবে, এই দিকের পার্টটা পজিটিভ হয়ে যাবে। তো এইভাবে পোলারিটিটা চেঞ্জ করতে থাকে। বেসিক আইডিয়াটা বলে দিচ্ছি, তারপর ক্যালকুলেশনের পার্টটায় আসছে। এবার যদি কোনো চার্জ পার্টিকেল, এবার যখন এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, তখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই দেখাই যাচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড গুলো। এবং সেই আমি যদি এখানে একটা চার্জ পার্টিকেল বসাই, সেটা পজিটিভলি চার্জ পার্টিকেল হতে পারে, নেগেটিভলি চার্জ পার্টিকেল হতে পারে। ধরা যাক একটা প্রোটন আমি মিডিলে দিয়েছি, তাহলে প্রোটনটা যেহেতু চার্জ পার্টিকেল, তার ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে থাকার জন্য ওটা অ্যাক্সিলারেট করবে, অর্থাৎ ওটা এই দিকে মুভ করতে শুরু করবে, করে তারপর ওটা এই ম্যাগনেটিক এই ডি এর ভেতরে ঢুকবে। খেয়াল রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডটা, যেগুলো যেহেতু এই দুটো মেটালিক, কারণ এর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে এটা যখন এর ভেতরে ঢুকলো, এই চার্জ পার্টিকেলের ভেতরে ঢুকলো, আমরা জানি যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো চার্জ পার্টিকেল ঢোকে, এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা যদি চার্জ পার্টিকেলের মোশনের সাথে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হতে থাকে, তাহলে চার্জ পার্টিকেল গুলো একটা সার্কুলার পাথ ট্রাভেল করে। তো এক্স্যাক্টলি সেইটাই ঘটছে, যে এখানে ঢোকার পরে ওটা একটা সার্কুলার পাথে মুভ করবে।
এর ভেতরে এইটা মুভ করার জন্য ম্যাগনেটিক ফিল্ড ওর উপর কোনো কাজ করে না, সুতরাং যে ভেলোসিটিতে ও ঢুকছে সেই ভেলোসিটি ওর কাছে থাকছে। ধরা যাক ও যদি ভি ভেলোসিটিতে ঢোকে, তাহলে এর ভেতরেও ভি ভেলোসিটির ম্যাগনিটিউডটা কিন্তু আমার কাছে কনস্ট্যান্ট থাকছে, তার কারণ এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্যানট প্রডিউস এনি ওয়ার্ক অন দ্য চার্জ পার্টিকেল, সো ভেলোসিটি উইল নট চেঞ্জ। এবার যে মুহূর্তে ওটা এই এখান থেকে ঢুকে এইভাবে বেরিয়ে এই মুখে আসবে, তখন কি হবে, অসিলেটরটাকে এমন ভাবে সেট করা যে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ ছিল, এখন উল্টো করে দেবো, এই দিকটা নেগেটিভ এই দিকটা পজিটিভ। এবার যেহেতু যেই এই দিকটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড গুলো এই ডাইরেকশন বরাবর কাজ করতে শুরু করবে। এবার চার্জ পার্টিকেল যে মুহূর্তে বেরিয়ে আসবে, ওই ইলেকট্রিক ফিল্ড যখন, আর এই দিকটা এখন পজিটিভ আর এই দিকটা নেগেটিভ, সেটা এই দিকে অ্যাক্সিলারেট করাবে চার্জ পার্টিকেল গুলোকে। অ্যান্ড রিমেম্বার, তাতে কি হবে, ভেলোসিটিটা বাড়তে শুরু করবে। কেন? তার কারণ আমরা জানি যে এখানে চার্জ পার্টিকেলের উপরে যে লোরেন্জ ফোর্স অ্যাক্ট করবে, which is q v multiplied by b equals to must be mv square by r. so r যেটা রেডিয়াস, সেটা হয়ে যাবে mv divided by qv, এইরকম। তো m তো কনস্ট্যান্ট, q কনস্ট্যান্ট, b টা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, দ্যাটস এ কনস্ট্যান্ট, তাহলে রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি। সুতরাং ভেলোসিটি যদি বাড়ে, তাহলে কি হবে, তাহলে এই লার্জার ভেলোসিটিতে ও যখন এখানে ঢুকবে, তাহলে তার রেডিয়াসটা আগের চাইতে আরো বড় হতে হবে। আবার ঠিক যখন সে ধরো এখানে ভি ভেলোসিটিতে ঢুকেছিল, এখান দিয়ে যখন বেরিয়ে আবার এখানে ঢুকলো, ভেলোসিটিটা ভি থেকে আরো বেড়ে v1 হয়ে গেল, এবং তার জন্য রেডিয়াসটাও বাড়বে, এবং রেডিয়াসটা বড় হওয়ার জন্য ও লার্জার একটা সার্কেলে মুভ করবে। প্রত্যেকটা সাইকেলেই ঠিক একই ঘটনা ঘটতে ঘটতে এই পুরো জিনিসটা একটা সময় ও পুরোটা ট্রাভেল করে ফেলবে, এবং যখন একদম এন্ডে এসে পৌঁছাবে, তখন যখন আর মানে ডি এর এন্ডে এসে পৌঁছাবে, তখন ওকে বাইরে বার করে নেওয়া হবে, যে বাইরে যদি কোনো টার্গেট থাকে, সেই টার্গেটকে চার্জ পার্টিকেল দ্বারা হিট করানো হবে। কিন্তু এই যে প্রত্যেক মুহূর্তে ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, তারপরে অবভিয়াসলি আমি যদি এনার্জিটাকে হাফ এম ভি স্কোয়ার করে ভাবি, তাহলে লার্জার রেডিয়াসের সঙ্গে যেহেতু ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, সুতরাং হাফ এম ভি স্কোয়ার হিসেবে এনার্জিটাও আমার বাড়তে থাকবে, এবং এইভাবে আমরা হাই এনার্জি চার্জ পার্টিকেলকে তৈরি করতে পারি। সুতরাং যে চার্জ পার্টিকেল গুলো আমরা পাবো, সেগুলোর এনার্জি অনেক অনেক বেড়ে যাবে, বিকজ অফ ইটস ভেলোসিটি, অফ ইটস হাই অ্যান্ড হাই ভেলোসিটি। তো সেটাই এখানে দেখানো আছে, আমি এটা কুইকলি দেখিয়ে দিচ্ছি। এই যে সেটা ঘুরছে, এই যে বারবার ঘুরে একটা সময় ও বেরিয়ে যাবে। তো এটা মেটালস এবং মেটাল, এই দুটোর সঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটরটাকে আটকানো, যেখান দিয়ে পোলারিটিটা আমি চেঞ্জ করব, এবং তারপর এই যে এইদিকে যখন প্লাস আর এদিকে মাইনাস হবে, তখন ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড হলো, এবং ইলেকট্রিক ফিল্ড জেনারেটরের পর একটা সময় পোলারিটিটা পাল্টালে ইলেকট্রিক ফিল্ডের পোলারিটিটা চেঞ্জ করলো, এবং এটা বারবার করতে থাকবে। এবার এর উপরে আর নিচে যেটা বলছিলাম, যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার ডাইরেকশন এক্স্যাক্টলি থাকতে হবে। তো সেটা দেখাই যাবে যে এক্স্যাক্টলি যে এই দুটো ডি রয়েছে একটা প্লেনে, উপরে আর নিচে মিলিয়ে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে আর কি। এবং এইভাবে আর কি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এবং যার ভেতরে চার্জ পার্টিকেল গুলো মুভ করবে। তাহলে খেয়াল রাখো, চার্জ পার্টিকেল গুলো মুভ করছে এই প্লেনটাতে, ঠিক যে প্লেনের পারপেন্ডিকুলারে আমার কাছে এইরকম ম্যাগনেটিক ফিল্ড আছে আর কি। স্যার, হ্যাঁ স্যার আমরা ডি গুলোর পোলারাইজেশন বারবার এরকম চেঞ্জ করছি কেন? ফ্রিকোয়েন্সি কারণ হচ্ছে তাহলে তো ভেলোসিটিটা পাল্টাতে পারবো না, আমার দরকার হাই ভেলোসিটি তৈরি করার। আমি যদি পোলারিটিটাকে চেঞ্জ না করি, তাহলে ও যে ভেলোসিটিতে এখান থেকে ঢুকবে, ভি ভেলোসিটিটা দিয়ে বেরোলো, এবার যে মুহূর্তে আমি পোলারিটিটা চেঞ্জ করব, সেই মুহূর্তে এই দিকে আমাকে তো ভেলোসিটি বাড়াতে গেলে কি করতে হবে, আমার কাছে তো ম্যাগনেটিক ফিল্ড ভেলোসিটি বাড়াতে পারবে না, তাহলে ইলেকট্রিক ফিল্ডকে অ্যাক্সিলারেট করাতে হবে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাক্সিলারেট করতে হয়, তাহলে অবভিয়াসলি চার্জ পার্টিকেলটা যে দিকে যাচ্ছে, ফোর্স যদি সেই দিক বরাবর কাজ করে, তাহলে অবভিয়াসলি আমার এফ ইজ ইকুয়াল টু কিউই, তাহলে ভেলোসিটিটা বাড়বে আর কি, অ্যাক্সিলারেট করবে চার্জ পার্টিকেলটা, তার মানে ভেলোসিটিটা বাড়বে আর কি। সেই কারণে তাহলে ডি এর যে ফ্লিপের ফ্রিকোয়েন্সিটা শুড বি ইকুয়াল টু সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। অ্যাবসলিউটলি, মানে দ্যাট ইজ দ্য রেজোন্যান্স কন্ডিশন, যে এই দুটোকে আমাকে একই হতে হবে। অর্থাৎ আরএফ যে অসিলেটরটা রয়েছে, তার যে ফ্রিকোয়েন্সি আর এই যে সার্কুলার অরবিটে ঘোরার যে ফ্রিকোয়েন্সি, এই দুটোকে আমাকে এক্স্যাক্টলি ইকুয়াল টিউন করতে হবে আর কি।
তা নয়তো হবে না। যে মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসবে সেই মুহূর্তে ক্লিপিংটা করতে হবে, যাতে ও এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার সময় এই ভেলোসিটি যেটা ভিতে আসছিল V1 এ চেঞ্জ হয়ে যায়, এবং V1 এ চেঞ্জ হয়ে যাওয়ার কনসিকুয়েন্সটাই হচ্ছে ও লার্জার রেডিয়াসে মুভ করতে করতে যাবে। আর এখানে সেটা আহ, আহ, দেখতেই পাবো আর কি আরেকটু পরে গিয়ে। এই যে যদি আমি চার্জ পার্টিকেলটাকে বসাই, তাহলে ও মুভ করবে এইদিকে, যে তখন এদিকে প্লাস এদিকে মাইনাস, ফোর্সটা এইদিকে কাজ করছে, তাহলে ও এইদিকে যাবে। হ্যাঁ, সো অ্যাক্সিলারেশনটা QE/m, তাহলে যেহেতু ই এর ডাইরেকশনেই অ্যাক্সিলারেশনটা আছে, তাহলে অ্যাক্সিলারেট করবে, অর্থাৎ কিনা ওর ভেলোসিটিটা আগের থেকে বাড়বে। এবার যেই ও এখানে পৌঁছালো, তখন কিন্তু খেয়াল রাখতে হবে ডি গুলো মেটালিক, ওটা ইম্পর্টেন্ট, তাই কারণ তার ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন আসবে না। তো আমি একটু পরে যাই। But there is magnetic field. এই ম্যাগনেটিক ফিল্ড গুলো থাকার The জন্য charged particle to the direction of the experiences a force এই in a ঘুরছে, direction তাহলে এইটা লোরেন্স ফোর্স অ্যাক্ট করলো, containing V provides the self a circular path of এইবার radius এই R is equal to mv/qb, Q times B. এবার তার মানে বোঝাই যাচ্ছে The particle mv/qb মানে হলো b যেহেতু কনস্ট্যান্ট, m এগুলো কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি আমার কাছে রেডিয়াস বাড়া মানে হলো ভেলোসিটি বাড়া মানে হলো আমার কাছে রেডিয়াসটা আগের থেকে makes বাড়তে a থাকবে, semicircle. এবং এই জিনিসটা আমার কাছে ঘুরতে থাকবে। তাহলে খেয়াল করে দেখো যে এইটা পুরোটা, তার মানে এইটা ঘুরতে আমার কাছে একটা t/2 সময় লাগবে, এবং দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু the audio frequency of the radio frequency of the oscillator, which is capital T. আমি এরপরে ম্যাথমেটিক্সটা দেখাচ্ছি আর কি, এই পার্টটা দেখানোর জন্য। Then the time semicircle would be T/2. তো এইটা হচ্ছে আমার কাছে and it is constant because cannot the oscillator তো gain এইটা হচ্ছে আমার কাছে the electric এই ইলেকট্রিক ফিল্ডটা উল্টে গেল এখন, accelerates the এবং charged particle. ওই ভেলোসিটিটা তাহলে v থেকে এখন v1 হয়ে When গেল। it enters V2, the velocity এবং যে তখন কি হবে, রেডিয়াসটা বেড়ে যাবে, তাহলে ও লার্জার রেডিয়াসে মুভ করতে শুরু করবে। influence of electric. তাহলে এইভাবে আমি জিনিসটাকে আবার যখন এখানে ঢুকছি, again তখন অবভিয়াসলি আবার ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু এইদিকে হয়ে গেছে, ও আবার অ্যাক্সিলারেট করাবে, তাহলে যেটা V1 ছিল সেটা এখন V2 তে ভেলোসিটিতে ঢুকবে। V2 ভেলোসিটিতে ঢোকার মানে হলো এই যে রেডিয়াসটা আরো বেড়ে যাবে, তাহলে লার্জার রেডিয়াসে যাবে। কিন্তু যখন এর ভেতরে ঢুকবে, যেহেতু ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সট্রা নেই, ওটা মেটালিক করা আছে, এবং সেই কারণে ভেতরে শুধুমাত্র ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য ও সার্কুলার পাত্তায় মুভ করছে আর কি, কিন্তু ওর ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানে যদি V2 তে ঢোকে, তাহলে এই পুরোটাতেই ও V2 তে আসবে। যে মুহূর্তে V2 তে এসে এই দিক থেকে বেরোবে, তখন আবার আমি এই দিকটা মাইনাস করে দেবো, এই দিকটা প্লাস করে দেবো, অর্থাৎ এই দিকে তখন ইলেকট্রিক ফিল্ডটা হবে, তখন আবারও বেশি ভেলোসিটিতে গিয়ে ও ঢুকে আবার পুরোটা ঘুরতে শুরু করবে। এইটা হলো আমার কাছে মানে বলতে পারো যে accelerates the charge. সুতরাং এই অ্যাক্সিলারেশন করে আমি ভেলোসিটিটাকে এইভাবে বাড়াচ্ছি। এইটা হলো আমার মেন মানে বেসিক আইডিয়াটা লরেন্সের। এইবার একটা সময় যখন ওটা শেষ হয়ে যাবে, ও তখন বেরিয়ে আসবে, বেরিয়ে সেখানে যদি কোনো টার্গেট বা কিছু থাকে সেখানে হিট করবে, এবং সেখানে তার ওখানে অন্য কোনো পার্টিকেল আছে তার সঙ্গে ওটা ইন্টারাক্ট করবে, কিন্তু সেই ইন্টারাকশনটা আমার কাছে যেহেতু ভীষণ হাই এনার্জিতে, এবং সেই কারণে আমি নতুন নতুন আরো হিউজ নাম্বার অফ পার্টিকেলস ক্রিয়েট করতে পারবো। সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া অফ সাইক্লোট্রন। এবং এর ক্যালকুলেশনটা জেনারেলি ভীষণ সোজা, তার কারণ বেসিক্যালি সেই mv²/r = qvb এটা করে ভেলোসিটিটা বার করে দেওয়া, এবং সেই ভেলোসিটিটাকে হাফ mv² এ বসিয়ে এনার্জিটাকে বার করে দেওয়া। এই মূল ক্যালকুলেশন। আমি তাও ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, আমি হয়তো সেটা তোমাদের দিয়েও দেবো, আমি লিখেও রেখেছি পুরোটা। তো এইটা হচ্ছে আমার মেন ক্যালকুলেশনের পার্টটা আমি একটা স্লাইডেই করে দিয়েছি। যে তাহলে খেয়াল রাখতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমার কাছে কনস্ট্যান্ট, ম্যাগনেটিক বিটা আমার কাছে কনস্ট্যান্ট, রেডিয়াসটা ফাংশন অফ টাইম, তার কারণ হচ্ছে যত ভেলোসিটি বাড়ছে তত রেডিয়াসটা বাড়ছে। রেডিয়াসটা আমি বার করে নিলাম mv/qb এরকম করে। mvটাকে তুমি মোমেন্টাম বলো, p/qb, এটা অবভিয়াসলি নন রিলেটিভিস্টিক। রিলেটিভিস্টিক হলে কি হবে সেটা আমি পরে এখানেই দেখাচ্ছি আর কি। তাহলে টাইম রিকোয়ার্ড টু কভার দ্য সেমি সার্কুলার পাথ, ওই যে হাফ সার্কেল ঘুরছিল, সেটা কত হবে, πr/v, which is qm
ডিভাইডেড বাই কিউ বি, এবং যেই ওটা গ্যাপে পৌঁছাচ্ছে এইটা হচ্ছে আমার কনসিডারেশন অফ সাইক্লোট্রন রেজোনেন্স। যে ফ্রিকোয়েন্সি অফ রেডিও ফ্রিকোয়েন্সি যে সাপ্লাইটা আছে, যে অসিলেটরটা আছে, দ্যাট শুড বি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ দ্য অরবিটিং পার্টিকেল। মানে যে মুহূর্তে বেরিয়ে আসবে আমি পোলটাকে ফ্লিপ করে দেবো। অর্থাৎ যদি ফ্রিকোয়েন্সি অফ রেডিও ফ্রিকোয়েন্সি সাপ্লাইটাকে টি হয় আর অরবাইটিং পার্টিকেলের এই যে হাফ সার্কেল মুভ করতে যে টাউ লেগেছে, তাহলে নিশ্চয়ই টিটাকে 2 টাউ এর সঙ্গে সমান হতে হবে। এই দুটো করলেই আমি এটাই আমার কাছে তার মানে রেজোন্যান্স কন্ডিশনের ফ্রিকোয়েন্সি। খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে আমার কাছে ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিও ফ্রিকোয়েন্সি অফ দ্য, মানে যেটা অসিলেটর যে সাপ্লাই যেটা অসিলেটর দেওয়া হয়েছে তার যে ফ্রিকোয়েন্সি, যে প্লাস মাইনাস মাইনাস প্লাসটা করছে, আর একটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে চার্জ পার্টিকেলটা মুভ করছে সেইটা। সো দ্যাট টি মাস্ট বি ইকুয়ালস টু 2 টাউ। এই 2 টাউ, টাউ 2 টাউ কেন? তার কারণ টাউটা হচ্ছে আমার কাছে ওই সেমি সার্কুলার পার্টটা ঘোরার জন্য, তাহলে টোটালটার জন্য 2 টাউ লাগবে, and that must be equal to the frequency of the audio oscillator. সো এবার এই টি ইকুয়ালস টু এই 2 টাউ হলো, তাহলে ফ্রিকোয়েন্সি অফ দা সাপ্লাইটা কত হতে হবে? টাইম পিরিয়ডটা যদি টি হয় তাহলে ফ্রিকোয়েন্সি হতে হবে 1/t, আর 1/t মানে 1/2 টাউ। টাউটা তো এখানে লেখাই আছে qm বাই পাই ইউ বাই qb, তো এখানে বসিয়ে দিলেই আমি পেয়ে যাব qb বাই 2πm। এটাই হচ্ছে আমাদের, এটা তোমরা অলরেডি হয়তো জানো যে দিস ইজ কল্ড দ্য সাইক্লোট্রন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হুইচ ইজ qb ডিভাইডেড বাই 2πm। এবং এটা দেখাই যাচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউর রেডিয়াস, এবং এটা ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, সবটাই ফিক্স। তার মানে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভেলোসিটি। সুতরাং যদি হাই ভেলোসিটিতে ঘোরে তার জন্য যে ফ্রিকোয়েন্সি, আর যে পার্টিকেল গুলো লো ভেলোসিটিতে ঘুরবে তাদের জন্য ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমার কাছে একই থাকবে। আচ্ছা, এর করসপন্ডিং এনার্জিটা কি? এটা খুবই সোজা, তার কারণ হচ্ছে আমি তো ভিটা এখান থেকে বার করে নিতে পারবো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর জায়গায় কিউবি বাই 2m টা বসিয়ে দাও, তাহলে এইটা হচ্ছে আমার কাছে এনার্জিটা। আর ম্যাক্সিমাম এনার্জিটা কি হবে? কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m। আর এই যে আর মানে রেডিয়াস অফ দ্য অরবিট, সেটা একদম যখন ডি এর এন্ডে চলে যাব তখন সব থেকে যে ম্যাক্সিমাম রেডিয়াস, তার জন্য আমার কাছে মানে এট দ্য পেরিফেরি অফ দ্য ডিস্ক আর কি, দ্যাট উইল বি মাই ম্যাক্সিমাম এনার্জি। সো কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m আর ম্যাক্স স্কোয়ার। So that's your resonance frequency. That's your maximum energy. তাহলে এইটা হচ্ছে আমার কাছে বলতে পারো মেন ক্যালকুলেশনের পার্ট। এখানে কিছু কিছু ভ্যালু আমি লিখে দিয়েছি যে কিরকম হয় যে আর ম্যাক্সিমামটা যদি 50 সেন্টিমিটার হয়, ম্যাগনেটিক ফিল্ড যদি 2 টেসলা অর্ডারের হয়, এবং যে ফ্রিকোয়েন্সি অসিলেটরটা দেওয়া হচ্ছে তার ভোল্টেজ যদি অ্যাবাউট 200 কিলোভোল্ট হয়, তাহলে ফ্রিকোয়েন্সিটা হবে 10 to 20 মেগাহার্টজ। এবং এর করসপন্ডিং ম্যাক্সিমাম এনার্জি ডয়টেরনের ক্ষেত্রে কেমন হতে পারে, প্রোটনের ক্ষেত্রে কেমন হতে পারে, আলফা পার্টিকেলের ক্ষেত্রে কেমন হতে পারে, সেই ভ্যালুগুলো মোটামুটি আমি রেখে দিয়েছি। হ্যাঁ, সেখানে আমি বি বা আর এর ভ্যালুগুলো লিখিনি। আর যত বড় হবে অবভিয়াসলি ম্যাক্সিমাম এনার্জিটা বাড়তেই থাকবে। সেটা একটু কিছু ক্ষেত্রে প্রবলেম, কারণ আর বড় হওয়ার মানে হলো যে আমাকে বিশাল বড় আর কি এরকম অসিলেটরের জিনিস বানাতে হবে, সাইক্লোট্রন বানাতে হবে, তবে আমি আরো বেশি করে করে বাড়াতে পারবো আর কি, মানে এনার্জিটাকে আরো 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 বাড়াতে পারবো। সেইটা কিছুটা ক্ষেত্রে একটা বলতে পারো লিমিটেশন। আচ্ছা, এটার সাথে আর কি করতে পারি যে এইরকম একটা ক্যালকুলেশনও করতে পারি যে এই যে অসিলেশন মানে চার্জ পার্টিকেলটা সার্কুলার অরবিটে ঘুরছে, তো যদি পোটেনশিয়াল মানে বাইরে থেকে যে পোটেনশিয়াল অসিলেটরের যে পোটেনশিয়াল এনার্জিটা যদি V0 হয়, তাহলে গ্যাপটাকে ক্রস করতে ওই ইলেকট্রিক ফিল্ডের করসপন্ডিং যে পোটেনশিয়ালটা লাগবে সেটা হচ্ছে Q ইনটু V0, where Q is the charge of the particle। তাহলে টোটাল রোটেশনে কত হবে? একবার QV0 এইদিকে যেতে, ফিরে আসতে আবার QV0, তাহলে এনার্জি ইন ওয়ান রোটেশন হচ্ছে 2Q মাল্টিপ্লাইড বাই V0। তাহলে এই এনার্জিটা হচ্ছে কিসের? এই এনার্জিটা হচ্ছে ওই গ্যাপটাকে ক্রস করতে অসিলেটরের যে করসপন্ডিং পোটেনশিয়ালটা আছে, সেই পোটেনশিয়ালের করসপন্ডিং যে এনার্জি ইন ওয়ান রোটেশন, সেটা হচ্ছে এই 2Q মাল্টিপ্লাইড বাই V0। তো এবার আমরা এনার্জিটা তো দেখিয়েছিলাম কি হয়, কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m। আর ধরা যাক আমার এই চার্জ পার্টিকেলটা এন খানা রেভলিউশন কমপ্লিট করেছে, তাহলে আফটার nth রেভলিউশন এনার্জিটা হবে কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m ইন্টু আর এন স্কোয়ার, মানে nth ক্রসিং এর সময়। তাহলে দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 2n কিউ v0, কারণ প্রত্যেকটা ক্রসিং এ তো 2q v0 হচ্ছে, তাহলে n বার পরে গিয়ে 2n কিউ v0 হবে। তাহলে এখান থেকে আমি আর এন টা দেখতে পাবো এইরকম দেখতে আসছে।
অর্থাৎ এই আরএনটা হচ্ছে আমার কাছে nth রিভলিউশনের পরের যে রেডিয়াসটা, সেইটা এই nth রিভলিউশনের সঙ্গে কিভাবে ভ্যারি করছে সেইটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। খেয়াল করো এখানে এম ও কনস্ট্যান্ট, বি বা এগুলো সমস্ত কনস্ট্যান্ট, তাহলে যেটা মেনলি ভেরিয়েশন সেটা হচ্ছে আরএনটা ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এন। অর্থাৎ আমার কাছে রেডিয়াস অফ দ্য অরবিটিং পার্টিকেল অ্যাকচুয়ালি ইনক্রিজেস অ্যাজ স্কোয়ার রুট অফ এন। তাহলে আমি যদি রেডিয়াল সেপারেশনটা দেখতে চাই দুটোর মধ্যে, তাহলে সেটা কি হবে, যত এন বাড়বে এন আর এন প্লাস ওয়ান এর মধ্যে ডিস্টেন্সটা কমে কমে যাবে। অর্থাৎ কি না, the radial separation between two adjacent orbits becomes smaller with increasing n। অর্থাৎ যত বড় এন হবে তার জন্য, ধরা যাক এনটা 100, তাহলে এন 100-র জন্য যে রেডিয়াস আর এন 101 নম্বর ঘোরার জন্য যে রেডিয়াস, দে অলমোস্ট কাছাকাছি চলে আসছে। অর্থাৎ রেডিয়াল সেপারেশনটা দুটো পার্টিকেলের দুটো অরবিটের ভেতরে আর কি আমার কমে যাচ্ছে যদি এন এর ভ্যালুটা ভীষণভাবে বড় হয়। ইভেন আমি লার্জ এন এর জন্য টোটাল ডিস্টেন্স কত কভার হবে তাও বার করতে পারি, খুবই সোজা। আমি জানি 2πr, এবং যেহেতু আর এন তাহলে এন এর উপরে সাম করে দিচ্ছে, সাম করার মানে এখানে যেহেতু এন লার্জ তাহলে আমি সেটাকে ইন্টিগ্রেট করে দিতে পারি, এবং এই ভ্যালুগুলো জাস্ট আর এনটা এখান থেকে বসিয়ে দাও, 0 to n ইন্টিগ্রেট করে দাও, তাহলে দ্যাট ইজ দ্য টোটাল ডিস্টেন্স। So distance covered by the large n in the limit of large n is given by this L is equal to some constant value multiplied by n to the power 3/2। তাহলে n যত বাড়বে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে টোটাল ডিস্টেন্সটা আমার কাছে বেশি কভার্ড হবে। তাহলে এইটা হলো ডিসটেন্স, এই টোটাল ডিসটেন্সটা কি সার্কামফারেন্সিয়াল নাকি ফ্রম সেন্টার টু দ্যাট পয়েন্ট? মানে সার্কামফারেন্স 2πr করছি। ওকে স্যার, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে আরএন যদি মানে ডি আরএন আর কি দুটোর মাঝখানে সেটা যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে তো আর ম্যাক্স, যেটা আর ম্যাক্স এর তো একটা আপার লিমিট হওয়া উচিত। হ্যাঁ, সেটা জেনারেলি ডিপেন্ড করবে ওই, তুমি বাইরে থেকে দেখো এই আর ম্যাক্সটা যাতে, সেটা যদি আমি না চাই আমি সেইভাবেই ভি0 আর বিটাকে কন্ট্রোল করব। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এবং ওই ভি0 যেটা হচ্ছে আমার অসিলেটরের মানে ভোল্টেজটা আর কি, সেইটাকে আমাকে সেইভাবে কন্ট্রোল করতে হবে। এবার ম্যাক্সিমাম সময় যেটা করতে হবে সেটা হচ্ছে ভি0টা নিয়ে, তার কারণ বি সেটা তো আমি শুরুতেই কনস্ট্যান্ট হিসেবে সেট করে দিয়েছি, তারপরে যদি আমি বি চেঞ্জ করি তাহলে তো বিটা মানে ভ্যারি করাতে হবে টাইমের সাথে, বিটাকে টাইমের সাথে ভ্যারি করাতে হবে, কিন্তু সেইটা সাইক্লোট্রনে পসিবল নয় যে বিটাকে টাইমের সাথে ভ্যারি করানো আর কি। ওকে স্যার। সুতরাং ভি0 এবং শুধু যে সেটা আছে তা নয়, সাইক্লোট্রনের মোটামুটি ভাবে আরো কিছু লিমিটেশনস আছে, মানে যে কারণে সাইক্লোট্রন দিয়ে আমি সবসময় কি, ফর এক্সাম্পল ইলেকট্রনকে যদি আমি অ্যাক্সিলারেট করাতে চাই, সাইক্লোট্রন দিয়ে আমি কোনোদিন অ্যাক্সিলারেট করাতে পারবো না। মানে কোনোদিন করাতে পারবো না মানে হচ্ছে খুব বেশি হাই এনার্জি ভ্যালুতে আমি নিয়ে যেতে পারবো না। তার একটা খুব বড় কারণ হচ্ছে এই যে আমি বলছি হাই ভেলোসিটি তৈরি করবো, এখন অবভিয়াসলি যদি ভেলোসিটি খুব বেশি হয়ে যায় দেন ইট বিকামস রিলেটিভিস্টিক। তো এই যে এফটা কিউবি বাই 2πm লিখেছিলাম, এটা দেখো লেখা আছে এনআর, মানে নন রিলেটিভিস্টিক, কিন্তু অবভিয়াসলি যদি ভেলোসিটি বেশি হয়ে যায় তাহলে এমটা তো চেঞ্জ হবে। পার্টিকেল গুলো যত ভেলোসিটি বাড়বে তত তার ফ্রিকোয়েন্সিটা কমতে থাকার মানে কি, সেটা ওই সেমি সার্কুলার পাথে যেটা মুভ করছে সেটা আরো স্লোলি মুভ করতে থাকবে আগের থেকে। আর তাহলে অ্যাজ এ রেজাল্ট পার্টিকেল গুলো লেট অ্যারাইভ করতে শুরু করবে, তো একটা টাইম ল্যাগ তৈরি হবে। অর্থাৎ এই যে ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি সবসময় ফ্রিকোয়েন্সিটা এক থাকছিল, সেই ব্যাপারটা কিন্তু আর থাকছে না যদি আমরা রিলেটিভিস্টিক ডোমেনে চলে যাই। কারণ এইখানে আমার কাছে ভি এর কোনো ডিপেন্ডেন্স ছিল না, সুতরাং ভেলোসিটি বেশি হলো পার্টিকেলের অথবা কম হলো, এফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাজ লং অ্যাজ ইট ইজ নন রিলেটিভিস্টিক। বাট ইফ ইট বিকামস রিলেটিভিস্টিক, then obviously there is a dependence on velocity, and as v increases, since there is a 1 minus beta square, so f will decrease, so resonance condition will not be maintained.
কারণ রেজোনেন্স কন্ডিশন তো আমার কাছে এক থাকবে না, তার কারণ ফ্রিকোয়েন্সি তো পাল্টে যাচ্ছে। তাহলে এবং সেখান থেকে আমি হিসেবও করতে পারি যে এফ বাই এফ জিরো মানেটা কি, এই কিউবি বাই 2πm0, এটাকে এফ জিরো বলেছি, যেটা আমাদের নন রিলেটিভিস্টিক পার্টটা ছিল, এবং সেটা √1 - বিটা স্কোয়ার। এবং এটাও আমরা জানি যে টোটাল এনার্জি গামা এম নট সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু দ্য কাইনেটিক এনার্জি টি প্লাস এম নট সি স্কোয়ার, হুইচ ইজ দ্য রেস্ট মাস এনার্জি। এবং সেখান থেকে তুমি হিসেব করে যদি এখানে বসিয়ে দাও, মানে এখান থেকে গামাটা বার করে নাও, নিয়ে ওই বিটাটা বার করে ফেলো, 1 বাই গামা হচ্ছে √1 - বিটা স্কোয়ার, তাহলে দেখবে যে F/F0টা এইরকম দেখতে হবে। সুতরাং এইটা আমাকে দেখিয়ে দিচ্ছে যে তার মানে কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আমার কাছে এনার্জিটা ভীষণ বেশি হয়। ফর এক্সাম্পল, যদি ইলেকট্রন দেখা যায় এবং তার এনার্জি 10 কিলো ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে এখানে বসালে দেখা যাবে ইলেকট্রনের রেস মাস এনার্জি আমরা জানি, দেখা যাবে যে এফটা মোটামুটি চেঞ্জ করবে 1% অর্ডার, এবং সেটা এনার্জি তো বাড়তে থাকবে, আরো যদি বাড়তে থাকে তাহলে এই পার্সেন্টেজের চেঞ্জটা আরো বাড়বে। এবং ফোটনের ক্ষেত্রে 10 মেগাহার্টজ এরকম যদি আমি 10 একটা এমইভি ফোটন আর কি চাই আর কি, সেখানেও দেখা যাবে যে একটা 1 কি 2% চেঞ্জ এসে গেছে। সুতরাং এই রেজোন্যান্স কন্ডিশনটা তখন কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যায়। সুতরাং ইলেকট্রনের জন্য যেহেতু ইলেকট্রনটা হালকা বেশি, রেজোন্যান্স কন্ডিশন মে বি ডিস্ট্রয়েড ফর লো এনার্জি ইলেকট্রনস। তার কারণ মাত্র 10 কেইভিতেই আমি দেখতে পাচ্ছি একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ 1% এসে গেছে, তাহলে রেজোন্যান্স কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না। এই কারণে জেনারেলি আমরা সাইক্লোট্রনকে এক ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করানোর জন্য ইউজ করি না। আমরা যদি একটু হায়ার মাস পার্টিকেল হয়, ফর এক্সাম্পল একটা প্রোটন বা একটা ডয়ট্রন, এসব কিছু হলো, যাদের জন্য এই চেঞ্জটা বেশ কম, যাতে কিনা আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কন্ডিশনটাকে বেশি ভেলোসিটিতেও মেনটেন করতে পারি, সেই চার্জ পার্টিকেল গুলোর জন্য আমরা তাও সাইক্লোট্রন ইউজ করতে পারি। বাট ফর particles like electron which are very light, তাদের জন্য একটু বেশি ভেলোসিটিতেই এই রেজোন্যান্স কন্ডিশনটা স্যাটিসফাইড হয় না, এবং সেই কারণে আমাকে সেটা বাদ দিতে হয় আর কি। মানে তখন আমি ইলেকট্রনটাকে ইউজ করি না অ্যাক্সিলারেট করানোর জন্য, সাইক্লোট্রনকে দিয়ে আমরা সেটাকে অ্যাক্সিলারেট করাই না। এবং তোমাদের মানে এটা থেকে মেন যে কোশ্চেন যেগুলো আসে সেগুলো হচ্ছে জাস্ট এর ভেতরে এই ম্যাক্সিমাম এনার্জি বার করো, এই ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, এই অ্যাক্সিলারেটিং ভোল্টেজ দেওয়া হয়েছে, তাহলে কত ডিসটেন্স কভার হলো, এইরকম সমস্ত জিনিসপত্রগুলো আসে আর সেগুলো সবটাই আমি করে দিলাম। আচ্ছা, এবার এখানে একটা জিনিস আমাদের খুব একটা নেই, কিন্তু তাও আমি বলে রাখছি যে রেজোন্যান্স কন্ডিশনকে যদি আমি স্টিল এই অবস্থায় মিট করাতে যাই, তাহলে কি কি করা যেতে পারে? দুটো কাজ করা যেতে পারে। এই যে টু মেনটেন দ্য রেজোন্যান্স কন্ডিশন, একটা হতে পারে বিটা কেপ্ট কনস্ট্যান্ট। বিটা তো কনস্ট্যান্ট আমি বলেইছি, কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে, যেহেতু ভেলোসিটি বাড়লে ফ্রিকোয়েন্সিটা কমছে, তাহলে আমাকে অনবরত আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে এক্সটার্নাল ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি তাকেও যদি একইভাবে কমাতে পারি, যাতে কিনা প্রত্যেক সময় ফ্রিকোয়েন্সিটা একই ওই রেজোন্যান্স কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমি রেজোন্যান্স কন্ডিশনটাকে স্যাটিসফাই করাতে পারবো। যে জায়গাতে এই জিনিসটা করা হয় সেটাকে বলে সিনক্রোসাইক্লোট্রন। সিনক্রোসাইক্লোট্রনে এই কাজটা করা হয় যে বিটা কনস্ট্যান্ট করা হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্সটার্নাল ভোল্টেজ এটাকে অ্যাকর্ডিংলি ডিক্রিজ করা হয়, যাতে কিনা এই কন্ডিশনটা আমি মেনটেন করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা রাস্তা। আর একটা হতে পারে কি, যে বিটাকে চেঞ্জ করে দাও, বিটাকে চেঞ্জ করে দাও, দিয়ে দেখো যে কি হতে পারে। সো বিটাকে চেঞ্জ করলে তখন তাকে বলে সিনক্রোট্রনস, এবং সেই সিনক্রোট্রনের আবার দু রকম সিনক্রোট্রন হয়, যাকে বলে ইলেকট্রন সিনক্রোট্রন আর একটাকে বলে প্রোটন সিনক্রোট্রন। ইলেকট্রন সিনক্রোট্রনে বিটাকে পাল্টানো হয় এফটাকে কনস্ট্যান্ট রেখে, আর প্রোটন সিনক্রোট্রনে ম্যাগনেটিক ফিল্ড এবং ফ্রিকোয়েন্সি সবাইকেই ভ্যারি করানো হয়। এবার এদের আরো অনেক কনস্ট্রাকশন, আরো অনেক কিছু জিনিসের আছে যেগুলো তোমাদের নেই, সুতরাং সেগুলোর মধ্যে আপাতত পরীক্ষার আগে ঢুকে সেইগুলোতে লাভ নেই। কিন্তু এইগুলো হচ্ছে পসিবল ওয়েজ যে সাইক্লোট্রন থেকে বেরিয়ে আমি কি কি রাস্তা তৈরি করতে পারি। আমি আরো একটা অন্য রাস্তা তৈরি করতে পারি, যেটা আমরা পরে দেখবো যখন আমরা বিটাট্রনে যাবো আর কি। তার প্রিন্সিপাল অফ ওয়ার্কিংটাই পুরো আলাদা,
কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে যে সাইক্লোট্রনের ব্যাপারটাকে একই রকমের রেখে আমি কি মডিফিকেশন করতে পারতাম। আইদার আমি বিটাকে কনস্ট্যান্ট করে ফ্রিকোয়েন্সিটাকে পাল্টাতে পারতাম, তখন তাকে সিনক্রোসাইক্লোট্রন বলে, অথবা আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করতে পারতাম, তখন তাকে সিনক্রোট্রন বলে। এই সিনক্রোট্রন গুলো দু রকমের হতে পারে, একটা ইলেকট্রন সিনক্রোট্রন আর একটা প্রোটন সিনক্রোট্রন। ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করা হয়, ফ্রিকোয়েন্সিটাকে একই রাখা হয়। আর প্রোটন সিনক্রোট্রনে ম্যাগনেটিক ফিল্ড এবং ফ্রিকোয়েন্সি দুটোকেই ভ্যারি করা। এবার সেইগুলো করে কিভাবে অ্যাক্সিলারেশন, তার কি ক্যালকুলেশন, সেগুলো সবই একটা খুব বিশাল বিশাল বলতে পারো টপিক, এবং এখানে অরবিটের স্টেবিলিটি, ফেজ স্টেবিলিটি, এরকম অনেক জিনিস আছে, এবং যেগুলো 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 ক্যালকুলেশন করে করে বার করতে হয় আর কি, যে কিভাবে এই রেজোন্যান্স কন্ডিশনটাকে আমি স্যাটিসফাই করিয়ে তার অন্যান্য স্টেবল অরবিট আমি তৈরি করতে পারি আর কি। সেগুলোর অনেক রকমের বলতে পারো অ্যাপ্লিকেশন, তার অনেক রকমের কন্ডিশন আছে, এগুলো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে করে বার করতে হয়। কিন্তু আমি জাস্ট মেন আইডিয়াটা দিয়ে রাখলাম যে হাউ টু মডিফাই দিস থিং। আচ্ছা, দেখো এই অবধি সবার ঠিক আছে কিনা? তাহলে এরপরে আমি এতে চলে যাব আমাদের বিটাট্রন। ঠিক আছে এই অবধি? হ্যাঁ স্যার। এটা মোটামুটি জানাই ছিল। এবারে আসা যাক বিটাট্রন। বিটাট্রন নামটা বোঝাই যাচ্ছে যে বিটাট্রন, বিটা পার্টিকেল মানে ইলেকট্রনস, তো এইটা দিয়ে আমরা ইলেকট্রন গুলোকে অ্যাক্সিলারেট করাতে পারি। এর মেন আইডিয়াটা একটু অন্য রকমের। এখানে কি হয় যে এরকম একটা ডোনাট শেপ চেম্বার থাকে, যার ভেতরে ইলেকট্রন গুলোকে ঢোকানো হয়, ওপরে আর নিচে আমার কাছে ম্যাগনেটিক ফিল্ড থাকে। কিন্তু এবার আমরা উল্টো কাজটা করি, মানে এই যে ডোনাট শেপের ভেতরে যে চার্জ পার্টিকেল গুলো মুভ করবে, আমরা এখানে কোনো আলাদা করে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি না। চার্জ পার্টিকেলটার ভেতরে ঢুকলে মুভ করবে এই যে এনআরএস ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই এনআরএস এর জন্য। এখন মুশকিলটা হচ্ছে চার্জ পার্টিকেল গুলোকে তো অ্যাক্সিলারেট করাতে হবে। তাহলে আমি কি করে অ্যাক্সিলারেট করাবো? তার কারণ আমরা তো জানি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে না, এবং যদি আমাকে অ্যাক্সিলারেট করাতে হয় তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে হবে, যে ইলেকট্রিক ফিল্ডটা ওই চার্জ পার্টিকেল গুলোর উপর ফোর্স দেবে, এবং তারপর ইলেকট্রনটা ঘুরতে শুরু করবে। এই কারণের জন্য আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা বিটাট্রনের ক্ষেত্রে ইউজ করি, সেইটা ইজ এ ফাংশন অফ টাইম, দ্যাটস নট এ কনস্ট্যান্ট, ইটস এ টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বেসিক্যালি এইরকম একটা ডোনাট শেপ চেম্বার থাকে, এর ওপরে আর নিচে মানে চারিপাশটা জুড়ে তোমার কাছে একটা একটা কয়েল রাখা হয়, যেখানে আমি যেটার ভেতর দিয়ে আমি ধরো তার পেঁচাই, এবং তারের ভেতর দিয়ে অল্টারনেটিং কারেন্ট আমি পাঠাই, এবং যার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড। এবং আমরা জানি টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা এই ট্যানজেনশিয়ালি কাজ করবে চার্জ পার্টিকেলের উপর, এবং চার্জ পার্টিকেল গুলোর উপর সেই ট্যানজেনশিয়াল এটা কাজ করার জন্য চার্জ পার্টিকেল গুলো উঠতে শুরু করবে। এবং এখানে যেটা ইউজ করতে হবে, করা হয় বিটাট্রনে, যে রেডিয়াস অফ দ্য চার্জ পার্টিকেল সাইক্লোট্রনের ক্ষেত্রে যেমন আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, এর ক্ষেত্রে ব্যাপারটা তাই নয়। আমরা রেডিয়াসটাকে সব সময় কনস্ট্যান্ট, r will be constant and b is a function of t. So electron will follow a circular path of fixed radius, এই জন্য আমি রেডে লিখে দিয়েছি। সুতরাং তোমার কাছে আবারও বলছি, এরকম একটা ডোনাট শেপ চেম্বার আছে, দাঁড়াও তো এক সেকেন্ড। ওকে, তো তার মানে এটা খেয়াল রাখতে হবে যে আমার কাছে একটা ডোনাট শেপ এরকম ভ্যাকুয়াম চেম্বার আছে, যার ভেতরে যার উপরে আর নিচে ম্যাগনেটিক ফিল্ড আছে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা অল্টারনেটিং ভোল্টেজ তৈরি করে আমি টাইম ডিপেন্ডেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি। সেই ম্যাগনেটিক ফিল্ডটা টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড হওয়ার জন্য
তার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, সেই ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি চার্জ পার্টিকেলগুলোকে অ্যাক্সিলারেট করাবো, কিন্তু চার্জ পার্টিকেলগুলো অ্যাক্সিলারেট করবে একটা ফিক্সড রেডিয়াসে। অর্থাৎ ওই যে সমস্যাটা সাইক্লোট্রনের ক্ষেত্রে ভাবছিলাম যে রেডিয়াস যদি বড় হতে থাকে, আমি যদি বেশি এনার্জি চার্জ পার্টিকেলকে তৈরি করতে চাই, তাহলে তো সাইজ আমাকে বাড়িয়ে যেতেই হবে, হিউজ আমাকে বানাতে হবে আর কি। কিন্তু তার জায়গায় যদি আমি রেডিয়াসটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি, তাহলে সেই সমস্যাটা আর থাকবে না। তো বিটারটন আমি সেইটা করে ফেলতে পারি যে ফিক্সড রেডিয়াসে আমি কাজটা করতে পারবো। So remember, cyclotron R is a function of T and B is a constant. এখন যদি সাইক্লোট্রনের শুরুতে আমি সেটা লিখে রেখেছি, R is a function of T but B is a constant. কিন্তু রেডিয়াসটা যেহেতু পাল্টাচ্ছিল সাইক্লোট্রনের ক্ষেত্রে, কিন্তু এর ক্ষেত্রে আরটা কনস্ট্যান্ট এন্ড বিটা আমার কাছে ফাংশন অফ টাইম। এইবার এর ক্যালকুলেশনের আইডিয়াটা কি? অবভিয়াসলি এখানে সেটা দেখিয়ে দিচ্ছি। দুটো কাজ হবে, যে যেহেতু এখানে চার্জ পার্টিকেল আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে চার্জ পার্টিকেলের উপরে লোরেন্জ ফোর্স অ্যাক্ট করবে, সেটা একটা পার্ট। আর একটা হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড যেহেতু চেঞ্জিং, সেই কারণে আমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং সেই জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে। এবং সেই দুটোকে যদি আমি ব্যালেন্স করতে পারি, তাহলেও কনস্ট্যান্ট রেডিয়াসে মুভ করতে পারি। তো ক্যালকুলেশনে সেটাই করেছে যে দেয়ার উইল বি টু ফোর্সেস, ওয়ান ইজ দ্য লোরেন্জ ফোর্স এন্ড ওয়ান ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে। তো লোরেন্জ ফোর্স এফএল যদি আমি সার্কুলার মোশনের জন্য করতে চাই, আমি কি করব? চার্জ পার্টিকেল যদি হয়, তাহলে কিউ ভি সাম ভি জিরো ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এম ব্র্যাকেটে ভি লিখে রেখে দিয়েছি কেন? যদি রিলেটিভিস্টিক হয়ে যায় তাহলে এমটা ফাংশন অফ ভি হয়ে যাবে। আর বি জিরোটা কি? বি জিরোটা হচ্ছে চার্জ পার্টিকেল যখন ঘুরছে, খেয়াল রাখতে হবে এখানে যখন ঘুরছে অ্যাট দ্য লোকেশন অফ দ্য অরবিট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম না, এটা কিন্তু চেঞ্জ করছে টাইমের সাথে। সুতরাং এই অ্যাট দ্য লোকেশন অফ দ্য অরবিট, এই যে অরবিটেও ঘুরছিল, অ্যাট দ্য লোকেশন অফ দ্য অরবিট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে ধরা যাক বি জিরো, বি সাফিক্স জিরো। এই যে বি সাফিক্স জিরো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য লোকেশন অফ দ্য অরবিট। তাহলে এখান থেকে আমি মোমেন্টামটা বার করতে পারবো, যেটা আগের বারের জিনিসই, এম ভি হুইচ ইজ ই ভি নট আর। রিমেম্বার ভি নট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড at the location of your orbit and radius is a fixed quantity and charge of the electron is E. So what is the force which is dp dt? Change for momentum change. E আর r constant, magnetic field change করছে with time, so it will be E r dv0 dt. Remember r is a constant. On the other hand, যখন আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করছি, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং আমরা জানি ই ডট ডিআর ইজ মাইনাস ডি ফাই ডিটি। এখন টোটাল রেডিয়াসটা যদি আর হয়, তাহলে ই ডট ডিআরটাকে ই মাল্টিপ্লাইড বাই 2 পাই আর করতে পারবো, ইকুয়ালস টু মাইনাস ডিডিটি। ফাইটা কি? ফাইটা হচ্ছে ফ্লাক্স, তাহলে ম্যাগনেটিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই দ্য এরিয়া। এখন এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। আর করসপন্ডিং যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ওই লোকেশন অফ দ্য অরবিট নয়। যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে পুরো রিজিয়নটা জুড়ে, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের জন্য যে পাইয়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা নিচ্ছি, সেটা কিন্তু এই পুরো রিজিয়নের যে ম্যাগনেটিক ফিল্ডটার একটা অ্যাভারেজ ভ্যালু। অর্থাৎ বিভিন্ন আরে, বিভিন্ন রেডিয়াসে, এই সেন্টার থেকে বিভিন্ন রেডিয়াসে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ধরা যাক ডিফারেন্ট হতেই পারে, টাইমের সাথে সেটা পাল্টাচ্ছে ওখানে, কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে পুরো রিজিয়ন জুড়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে তার একটা অ্যাভারেজ। সেইটা কিন্তু আমি নিচ্ছি, কারণ ফ্লাক্সটা তো আর একটা জায়গায় চেঞ্জ করছে না, ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে পুরো রিজিয়ন জুড়ে। আর অন দ্য আদার হ্যান্ড, যখন লোরেন্জ ফোর্স ক্যালকুলেট করছিলাম সার্কুলার মোশনের জন্য, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা পার্টিকুলারলি যে অরবিটেও ঘুরছে, সেই অরবিটের পজিশনে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত, সেটাকে আমরা যেটাকে বি জিরো এই বলে বলেছিলাম। So there is a difference between B average and B0. They may not be the same. এবং সেখানে একটা এখানে একটা ছোট্ট করে এক্সাম্পল সেটা দেখানো আছে, যে ধরা যাক বিটা এইভাবে যদি ভ্যারি করে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড, সাম B0 মাইনাস সাম কনস্ট্যান্ট A মাল্টিপ্লাইড বাই আর স্কয়ার। এই B0টা হচ্ছে ওই লোকেশনে, আর জেনারেল ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশনটা আর এর সাথে হচ্ছে এরকম। তাহলে বি অ্যাভারেজ কি করে বার করব? 1 বাই পাই আর স্কয়ার, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য টোটাল থিং, and 0 to r আমি তারপর ইন্টিগ্রেট করে বার করে b0 মাইনাস এ আর স্কয়ার বাই 2, তারপরে কন্ডিশনটায় আসছি। তার মানে এইভাবে আমি অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে পারি। সো দ্যাট অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ড উইল বি দেয়ার when I am calculating the induced electric field and calculating the flux. এবার তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ইলেকট্রিক ফিল্ড এখান থেকে তো কোষে বার করে নিতে পারলে,
আর কনস্ট্যান্ট, অ্যাভারেজটা আবার টাইমের সাথে টাইমের সাথে সবসময় সবকিছু চেঞ্জ করছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স কি হবে, ই ইন্টু ই, সেটা হিসেব করলাম। নাও these two must be equal so as to ensure the constancy of the radius of the orbit. অর্থাৎ Fi and Fl, Fi মানে হচ্ছে ফোর্স ডিউ টু দ্য ইন্ডাকশন, আর Fl মানে হচ্ছে ফোর্স ডিউ টু দ্য লোরেন্টজ ফোর্স। দে মাস্ট বি ইকুয়াল। কারণ এই দুটো যদি ইকুয়াল করি, এখানে খেয়াল করে দেখো ই আর ডিবি জিরো ডিটি, এখানেও ই আর বাই টু ডি বি অ্যাভারেজ ডিটি, এই আর 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 ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ কিনা যে কোনো কনস্ট্যান্ট আর এর জন্য আমি এটাকে ইকুয়েট করতে পারবো। কিন্তু এই কন্ডিশনটা তো, দিস ইজ কল্ড দ্য মেন পার্ট অফ ইউর বিটা ফর্ম, যে দিস মাস্ট বি ইকুয়াল টু ইচ আদার। তো দুটোকে বসিয়ে দাও, বসিয়ে দিলেই আমি দেখতে পাচ্ছি আমি পেয়ে যাচ্ছি B0 ইকুয়ালস টু বি অ্যাভারেজ ডিভাইডেড বাই 2। দিস ইজ কল্ড দ্য বিটাট্রন কন্ডিশন। অর্থাৎ আমার কাছে অ্যাভারেজ ম্যাগনেটিক, আমার কাছে একটা যে লোকেশনে কনস্ট্যান্ট রেডিয়াসে ম্যাগনেটিক চার্জ পার্টিকেলটা ঘুরছে, সেই লোকেশনের ম্যাগনেটিক ফিল্ড মাস্ট বি ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ড ওভার দ্য হোল রিজিয়ন। এইটা যদি হয়, তাহলে আমি রেডিয়াসটাকে কনস্ট্যান্ট করে চার্জ পার্টিকেল গুলোকে ঘোরাতে পারবো। দ্যাট ইজ কল্ড দ্য বিটাট্রন কন্ডিশন। যেমন এই এক্সাম্পলে আমরা দেখাচ্ছিলাম যে এই যে বি অ্যাভারেজ বার করেছি, তাহলে আমাকে যদি বিটাট্রন কন্ডিশন স্যাটিসফাই করাতে হয়, তাহলে এই অ্যাভারেজ ভ্যালুটা মাস্ট বি ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই দ্যাট B0 মাইনাস এ আর স্কয়ার। এই যে দেখো করেছি, তাহলে B0 এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। তাহলে এই রেডিয়াস, এই B0 তে, এই রেডিয়াসে আমি যদি চার্জ পার্টিকেলটাকে ঘোরাই, তাহলে সেই রেডিয়াসটা ফিক্স থাকবে, সেটা চেঞ্জ করবে, প্রোভাইডেড ম্যাগনেটিক ফিল্ড এভাবে ভ্যারি করে। অন্য বিভিন্ন বিটাট্রন এরকম ম্যাগনেটিক ফিল্ডের আর এর সঙ্গে বিভিন্ন রকমের ভেরিয়েশন থাকতে পারে, সেইভাবে আমাকে বিটাট্রন কন্ডিশনটাকে বার করে দিতে হবে। কিন্তু জেনেরিক কন্ডিশন ইজ দিস, দ্যাট to enable the electrons to revolve in a orbit of constant radius, the average field at the central region must be twice the magnetic field at the orbit. এই যেখানে লিখেই দিয়েছি, for constant are the average field at the central region, which is B average, must be twice the magnetic field at the orbit. So B average must be equals to 2B0. ইভেন তুমি ফ্লাক্সের টার্মস ওটা বলতে পারো যে পাই অ্যাভারেজ, তাহলে তখন হয়ে যাবে 2 পাই আর স্কয়ার ইনটু B0। সো রিমেম্বার, তার মানে কিন্তু মানে ব্যাপারটা খুব একটু অদ্ভুত হলো, নন ইনটিউটিভ হলো, এই যেটাকে আমি অর বলে লিখেছি। সো তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই চেঞ্জেস অ্যাট টুয়াইস দ্য রেট at which it would change if the magnetic field had been uniform throughout the area. অর্থাৎ আমার কাছে যদি ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম থাকতো, তাহলে তো ফ্লাক্স একই থাকতো, চেঞ্জ হতো না। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি লোকেশন এবং অ্যাভারেজে যেহেতু ভ্যালুটা পাল্টে গেছে, টোয়াইস হয়ে গেছে, তার মানে কিন্তু আমার কাছে ম্যাগনেটিক ফিল্ডটা পুরোপুরি ভাবে ইউনিফর্ম নেই। ইউনিফর্ম তো টাইম ডিপেন্ডেন্সের জন্য নেই, স্পেসের রেসপেক্টেও কিন্তু নেই। আচ্ছা, বি যদি জেনারেলি ফাংশন অফ আর এন্ড ডি হয়, আর এর ভেরিয়েশনও আছে এবং তার সঙ্গে টাইমের ভেরিয়েশন আছে। আর এর ভেরিয়েশন দিয়ে আমরা রেডিয়াসটাকে সবসময় ফিক্স করছি, টাইমের ভেরিয়েশন দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা আনছি, যে ইলেকট্রিক ফিল্ডটা চার্জ পার্টিকেলগুলোকে অ্যাক্সিলারেট করাচ্ছে, কারণ এন্ড অফ দ্য ডেতে ইটস অ্যান অ্যাক্সিলারেটর, সো ইট হ্যাজ টু অ্যাক্সিলারেট দ্য চার্জ পার্টিকেল লাইক ইলেকট্রন। সো কনস্ট্যান্ট রেডিয়াসে তাহলে মুভ করানোর জন্য আমার কাছে সবসময় এই এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যদি রেডিয়াসটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, আই হ্যাভ টু ইউজ টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড so as to create a induced electric field which will accelerate the charge particle. এবং for the constancy of the radius you have to maintain this condition B naught equals to half of B average, which is called the Bitatron condition. দেখো এই অবধি ঠিক আছে কিনা, একটুখানি পার্ট বাকি আছে। ঠিক আছে এই অবধি। স্যার পেজটা একটু উপর দিকে নিয়ে যাবেন। এটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার ভ্যালু দেখা যাক কিরকম আসতে পারে। অ্যাভারেজ এনার্জি অফ ইলেকট্রনস এই সিচুয়েশনে কেমন হয়। তো ইলেকট্রনের মোমেন্টামটা কি? আমরা মোমেন্টাম বাড়ি করে ই বি জিরো আর, তাহলে এখানে পি অফ টি হচ্ছে ই বি জিরো, ই আর বি জিরো ফাংশন অফ টি। আর অল্টারনেটিং যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, ধরা যাক ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে কাজ করছে, ম্যাক্সিমাম বিওএম বি জিরো এম কোসাইন ওমেগা টি এইভাবে ভ্যারি করছে, তাহলে পি অফ টি এর ম্যাক্সিমামটা কি হবে? ই আর, এটার ম্যাক্সিমাম ভ্যালুটা হুইচ ইজ বিওএম। তাহলে ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, এবার খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম এনার্জি হিসেব করতে গেলে আমি যেহেতু ম্যাক্সিমাম মোমেন্টামটারই ম্যাক্সিমামটা বার করে নিয়েছি, তাহলে আমি যদি রাফলি ধরে নিই ওর ভেলোসিটিটা ইজ ভেরি ক্লোজ টু সি, তাহলে ম্যাক্সিমাম এনার্জি হতে পারে এই পিএম ইনটু সি। খেয়াল করে দেখো ই ইজ ইকুয়াল টু পিসি, সেটা ইউজ করছি। তাহলে এইটা যখন ইউজ করছি আমি, তখন যেহেতু মোমেন্টামটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তাহলে আমি ধরেই নিচ্ছি চার্জ পার্টিকেলটা ভেরি ক্লোজ টু দ্য ভেলোসিটি অফ লাইট মুভ করছে। এটা একটা রাফ ক্যালকুলেশন, অবভিয়াসলি সি হবে না, আর একটু কম হবে, কিন্তু আমি এটা ম্যাক্সিমাম দেখতে চাইছি। সো পি এর জায়গায় উপরটা বসিয়ে দিই ই সি আর বিও। এবার ই এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, বিও এমটা মোটামুটি যদি 1 টেসলা অর্ডার ধরে নিই, ফ্রিকোয়েন্সি যদি 60 হার্জ হয়, এবং রেডিয়াসটা মোটামুটি যদি 1 মিটার হয়, এই লেভেলের হয়, তাহলে এই ডব্লিউ ভ্যালুটা হচ্ছে 300 মেগা ইলেকট্রন ভোল্ট। আর ইলেকট্রনের রেস মাস এনার্জি হচ্ছে 0.511 ইলেকট্রন ভোল্ট। এই কারণে আই ক্যান ড্রপ দিস রেস মাস এনার্জি। টোটাল এনার্জি করতে গেলে কি করি? কাইনেটিক এনার্জি প্লাস রেস মাস এনার্জি। রেস মাস এনার্জিটা আমি ফেলে দিতে পারি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ a very its W is very very large compared to the rest mass energy of the electron. সুতরাং এটা দিয়ে কিন্তু আমরা প্রায় 300 MeV এই 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 এত এনার্জি ইলেকট্রনকে আমরা ইজেক্ট করে নিতে পারবো বিটারট্রন থেকে, এবং সেই ইলেকট্রনটা অন্য কোনো চার্জ পার্টিকেলকে হিট করতে পারে, এবং সেখান থেকে আরো নতুন নতুন পার্টিকেল আর কি তৈরি হতে পারে। এবার এটা তো অ্যাভারেজ এনার্জি হলো, কিন্তু এর সাথে আরো একটা পার্ট আছে, যে এই যে পার সাইকেল বলতে আমি কি মিন করছি? এই যে ধরা যাক যে আমি তো ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সঙ্গে ভ্যারি করছে, তাহলে ফ্লাক্সটাও টাইমের সাথে ভ্যারি করবে। তাহলে সেই ফ্লাক্সটা ধরো এইভাবে একটা ভ্যারি করছে, তাহলে আমি যদি ফ্লাক্সটা যখন জিরো একদম ইনিশিয়ালি, আমি যদি যখন চার্জ পার্টিকেল গুলোকে ইনজেক্ট করে দিই, তাহলে এই পজিশনটাতে দেখো টাইমের সাথে সাথে ফ্লাক্সটা ইনক্রিজ করছে। ফ্লাক্সটা ইনক্রিজ করার মানে কি হবে? ডিফাইডিটিটা ইনক্রিজ করবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইনক্রিজ করবে, অর্থাৎ কিনা চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেট করবে। সেটা করবে কি জিরো থেকে এই টপ অব্দি, মানে আমি যদি পুরো টাইম পিরিয়ডটাকে টি বলতাম, তা টি/4 অব্দি। টি/4 এর পরে যখন যাব, তখন কি হবে? তখন তো আমার ফ্লাক্সটা ডিক্রিজ করছে টাইমের সাথে, তাহলে ইলেকট্রন গুলো তো অ্যাক্সিলারেট করবে না, সেটা তখন ডিসিলারেশনের দিকে চলে যাবে। আমি সেটা চাই না। সুতরাং আমি কি চাই? যে লেখা আছে ইলেকট্রনস আর ইনজেক্টেড টু দ্য চেম্বার when B starts rising from zero. Accelerated electrons hit the target just at the time of completion of a quarter of a cycle. অর্থাৎ পুরো সাইকেলটা না গিয়ে, তাহলে বুদ্ধিমানের কাজটা হচ্ছে আমি যদি জিরো থেকে গিয়ে এই টপে যখন যাব, তখন যদি চার্জ পার্টিকেলটাকে বার করে নিতে পারি, তাহলে আমি অ্যাক্সিলারেটেড অবস্থায় চার্জ পার্টিকেলটাকে বার করতে পারি। তাহলে এই পার সাইকেলে কতটা করে অ্যাভারেজ এনার্জি এই পার্টিকেলটা গেইন করছে, সেইটা দেখতে চাইছি আর কি। তো সেইটা করার রাস্তাটা এইরকম, এই ছবিটা এখানেও আছে। যে ধরা যাক ফ্লাক্সটা 50 সাইন ওমেগা টি, তুমি কস ধরো, সাইন ওমেগা টি হিসেবে ধরলাম। তাহলে ডব্লিউ জিরোটা কি? ডব্লিউ জিরোটা হচ্ছে আমার কাছে এনার্জি ই মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড, এবং ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট সামথিং লাইক ডি ফাই ডিটি। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ডি ফাই ডিটি, এন্ড নট অনলি ডি ফাই ডিটি ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু, বিকজ আমি অ্যাভারেজ এনার্জি চাইছি। তাহলে ডি ফাই ডিটি এর হিসেব করো, তাহলে ই ডব্লিউ ফাই জিরো হলো কস ওমেগা টি অ্যাভারেজ হলো। এখন কস ওমেগা টির অ্যাভারেজ যখন হিসেব করব, খেয়াল রাখতে হবে এই অ্যাভারেজটা কিন্তু টোটাল জিরো থেকে টি এর উপর নয়, জিরো থেকে টি/4 অব্দি। সেই কারণে ইন্টিগ্রেশনটা আমার কাছে জিরো থেকে পাই/2 অব্দি হয়েছে। রিমেম্বার দ্যাট থিং, রিমেম্বার the electrons are accelerated, the electrons the accelerated only over
equals to 0 to t equals to t by 4. তাহলে বুঝতেই পারছো t by 4. So this means so t by 4 means omega t এর রেসপেক্টে ওমেগাটা যেহেতু 2 pi by t, ওমেগাটা যেহেতু আমার কাছে 2 pi by t, ওমেগাটা যেহেতু আমার কাছে 2 pi by t, তাহলে t টা t by 4 মানে হচ্ছে এটা pi by 2 হয়ে যাবে। So remember that is to be pi by 2, এবং সেটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এটার ভ্যালু আসবে e omega phi 0 2 by multiplied by 2 divided by pi। তাহলে w0 টা কি হবে 2 by pi e omega phi 0। এখন what is phi 0? Flux which is pi r square multiplied by v average তার ম্যাক্সিমাম ভ্যালু। obviously কারণ ম্যাক্সিমামটা চাইছি, আর ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে খেয়াল করো পুরো রিজিয়নটা জুড়ে, তাহলে আমি কিন্তু v অ্যাভারেজটা নিচ্ছি, নট v0, দ্যাট মিন্স এট দ্য লোকেশনটা কিন্তু নিচ্ছি না, v অ্যাভারেজের যে ম্যাক্সিমাম। তাহলে এটা হয়ে যাবে 2 by pi e omega pi r square, আর v অ্যাভারেজের ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে আমি পেতে পারবো। v অ্যাভারেজের ম্যাক্সিমাম ভ্যালু যাই হোক, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু বিটারটন কন্ডিশন যদি আমাকে স্যাটিসফাই করাতে হয়, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই দ্যাট কোয়ান্টিটি 2 মাল্টিপ্লাইড বাই v0। আর v0 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? v0 এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে bom, সেই কারণে এটা লেখা হয়েছে 2v0 মাল্টিপ্লাইড বাই m। খেয়াল করো তাহলে এখানে কিন্তু ওইটা ধরা আছে যে v অ্যাভারেজ আমার কাছে হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই v0, তাহলে v অ্যাভারেজের ম্যাক্সিমাম ভ্যালু মাস্ট বি ইকুয়ালস টু 2v0 তার ম্যাক্সিমাম ভ্যালু। এই ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে লেখাই আছে v0 এর, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তো সেইটা হলো তাহলে আমার w0 টা হলো এরকম। এবার আমার দরকার কিন্তু অ্যাভারেজ এনার্জি। তাহলে অ্যাভারেজ এনার্জির জন্য এবার তাহলে টোটাল পাথ কতটা ইলেকট্রনটা ডেসক্রাইব করছে অ্যাক্সিলারেশনের সময় সেটা বলে, এটা খুব সহজ। আমি ধরে নিচ্ছি স্পিড অফ দ্য ইলেকট্রন ইজ ভেরি ক্লোজ টু c, রাফলি c, তাহলে c ভেলোসিটিতে কতটা ট্রাভেল করছে, কতটা সময় অ্যাক্সিলারেট করছে 0 থেকে t/4 পর্যন্ত। তাহলে c মাল্টিপ্লাইড বাই t/4, দ্যাট ইজ দ্য টোটাল পাথ ডেসক্রাইবড বাই দ্য ইলেকট্রন ডিউরিং ইটস অ্যাক্সিলারেশন। t/4 ইজ pi/2 ওমেগা বসিয়ে দাও। তাহলে কত নাম্বার অফ টার্মস এইভাবেও যাবে, টোটালটা যদি রেডিয়াসটা 2 পাই r হয় তাহলে ও যাবে l/2 পাই r, এতগুলো নাম্বার অফ টার্মস, সেটা এখানে হিসাব করে নাও l/2 পাই r। তাহলে টোটাল এনার্জিটা কত? টোটাল এনার্জি যদি এই যে w0 টা ছিল এর সঙ্গে কতগুলো টার্ন ও ঘুরছে সেটা যদি মাল্টিপ্লাই করে দিই, তাতে আমি টোটাল অ্যাভারেজ এনার্জি সেই পুরোটা আমি বার করে নিতে পারবো। সো দ্য অ্যাভারেজ এনার্জি অফ দ্য ইলেকট্রনস after this number of turns, after this acceleration will be equals to ECR/BOM। খেয়াল করে দেখো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা এইখানে রাফ এস্টিমেশনে পেয়েছিলাম। এটা হচ্ছে ক্যালকুলেশন করে আমি পুরোটা দেখলাম। ওকে, সুতরাং এইটা হলো আমার কাছে অ্যাভারেজ বলতে পারো অ্যাভারেজ এনার্জির ক্যালকুলেশন। এবং আমরা দেখিয়েছি 300 মেগা ইলেকট্রন ভোল্ট এরকম, কারণ এটা ভেরি ক্লোজ টু সি, এইটা আমরা ধরে নিয়েছি। তার কারণ মোটামুটি ভাবে যদি একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি 1 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তখনই ভেলোসিটিটা প্রায় 2√2/3 মাল্টিপ্লাইড বাই সি, এত ক্লোজ টু সি চলে যায় আর কি। তো সেই কারণে রাফলি আমি ধরে নিলাম যে ওটা স্পিডটা এইরকম। তাহলে আমি কি করছি, আমি ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে তার জন্য এনার্জিটা পার সাইকেলে হিসাব করছি। এখন পার সাইকেলে যখন হিসাব করতে হবে তাহলে কতটা সময়, কতটা পাথ ও এই অ্যাক্সিলারেশন যেটুখানি সময় হয়েছে সেইটুখানি পাথে ডেসক্রাইব করেছে। আবার কি হবে, আবার যখন এর পরে গিয়ে আবার যখন এখান থেকে উঠবে তখন আবার অ্যাক্সিলারেশন হবে, এবং আমি চার্জ পার্টিকেল গুলোতে ওই অ্যাক্সিলারেশনের সময় কতটাও এনার্জি গেইন করে নিচ্ছে সেইটা আমি দেখতে চাইছি। আর which is nothing but this ECR, electric charge multiplied by speed of light multiplied by the constant radius and multiplied by the maximum value of the magnetic field at the location of the charge particle. So average electron gain per cycle is this.
দ্যাটস ইট। মানে এর বাইরে তোমাদের বিটাট্রনে আরো অনেক কিছু হয়, পেজ স্টেবিলিটি বা এসব জিনিসপত্র হয়, কিন্তু সেগুলো আমাদের লাগবে না। সুতরাং খেয়াল রেখো, বিটাট্রন মানে হলো ইলেকট্রন সেখানে রিভলভ ইন আ সার্কুলার অরবিট অফ কনস্ট্যান্ট রেডিয়াস আন্ডার দ্য অ্যাকশন অফ এ টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড। That charging time dependent magnetic field creates an electric field, say electric field which accelerates the particle, and it accelerates the particle from t is equal to 0 to t is equal to t by 4. এবং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পেস ভ্যারিয়েশনটা আছে, so there is a condition on Bitatron condition which is d at the location of the orbit is equals to half of the average value of the magnetic field through the whole region. যদি আমি এটা করি, then the Lorentz force and the force due to the electromagnetic induction they are exactly equal to each other. সেখান থেকে এটা আমরা পেয়েছিলাম, এবং তার মানেটাই হলো আমরা রেডিয়াসটাকে কনস্ট্যান্ট করতে পারছি। সেইটা আমাদের মূল লক্ষ্যটা ছিল, যে রেডিয়াসকে কনস্ট্যান্ট করে আমি কি করে পার্টিকেলগুলোকে অ্যাক্সেলারেট করানোর রাস্তা বার করতে পারি। তাহলে সাইক্লোট্রনে যেখানে রেডিয়াসটাকে আমি বাড়িয়ে দিচ্ছিলাম, ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম রেখেছিলাম, এখানে রেডিয়াসটাকে আমরা কনস্ট্যান্ট করলাম, বাট ম্যাগনেটিক ফিল্ডটাকে টাইম ডিপেন্ডেন্ট করে দিলাম। তাতে কি হলো, আমার একটা কনস্ট্যান্ট রেডিয়াসে চার্জ পার্টিকেলগুলো ঘুরতে ঘুরতেই তাদের মানে এনার্জিটা বাড়বে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এনার্জিটা ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাবাউট 300 MeV এইরকম ধরনের এনার্জি হয়ে যেতে পারে, এবং ভেলোসিটিও ভেরি ক্লোজ টু সি এইরকম হয়ে যেতে পারে। এবং অ্যাভারেজ এনার্জি গেইন পার সাইকেল, সেটা ওই আমাদের এই ভ্যালুটা যেটা এটা অনেক সময় তো বাই চান্স আমাদের পরীক্ষায় দিয়ে দিল যে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ এনার্জি গেইন পার সাইকেল বা এরকম কিছু, তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা করে দিতে হবে। দেখো ঠিক আছে কিনা, আমার কিন্তু এই পার্টে আর কিছু বলার নেই। আমি এইটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের এই পিডিএফ। আচ্ছা, এই অবধি ঠিক আছে? স্যার বলছি একটা কোশ্চেন আছে স্যার, বলছি মানে 0 থেকে t/4 পর্যন্ত ইলেকট্রনটাকে অ্যাক্সেলারেট করছি আমরা, এরপরে ইলেকট্রনটাকে আমরা স্যার nটা সাইকেল ঘোরাচ্ছি, মানে কতক্ষণ ইলেকট্রনটা থাকবে সেটা আমরা কি করে বার করবো স্যার? কতক্ষণ ইলেকট্রনটা থাকবে সেটা তুমি এইভাবে করতে পারবে না, তোমাকে ওই দেখে নিতে হবে যে কতটা ডিস্টেন্স তো যাচ্ছে, সেটা থেকে বার করতে পারা উচিত কি কতক্ষণ এক্স্যাক্টলি আমি থাকবে, সেই জিনিসটা তো আমি ম্যাগনেটিক ফিল্ডের ইনফরমেশন ছাড়া আমি বার করতে পারবো না। সেটা তো ডিপেন্ড করবে এই যে কনস্ট্যান্ট রেডিয়াসের থেকে কত ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডে সেটা ট্রাভেল করছে আর কি। সেটা তো তোমার এরকম কোনো জেনেরিক এক্সপ্রেশন আমি তো পাবো না। মানে স্যার একটা তো শেষে টোটাল এনার্জি আমরা পাচ্ছি ইলেকট্রনটা, হ্যাঁ না, সেই এনার্জিটা হচ্ছে পার সাইকেলে আমার কাছে কতটা এনার্জি আর কি গেইন হচ্ছে। এবার তোমার কাছে এইখানে এই যে অ্যাভারেজ এনার্জি, এইটা পার সাইকেলে, সেটা না হলে তো ওইটা আমি করতে পারবো না, যে নাম্বার অফ টার্নস করে যেটা আমি করলাম আর কি, সেই জিনিসটা আমি ডিল করতে পারবো না আর কি। কতক্ষণ আমি এইভাবে পারবো সেইটা বলা কঠিন। সেইটা বলা কঠিন এই কারণে যে এটার সঙ্গে অ্যাকচুয়ালি মানে আরো অনেকগুলো জিনিস মানে কি বলবো কাজ করে, যেটাকে মানে বিটাট্রনের স্টেবিলিটি বা এরকম অনেক জিনিসপত্র আছে আর কি, সেই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি ডিল করতে হয়। মানে এর মধ্যে একটা অসিলেশনের পার্ট থাকে, অনেক জিনিস থাকে, মানে নট যে যেটুখানি দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে খুব প্রিলিমিনারি একটা ভার্সন of the whole thing like বিটাট্রন আর কি। ব্যাপারটা শুধু যে এইটুখানি তা নয়, মানে তার থেকে বিটাট্রনে আরো
অনেক বেশি জিনিসপত্র করতে হয় আর কি, এবং সেখানে ওই স্টেবিলিটি, এই যে তুমি বলছো যে কতক্ষণ ধরে থাকবে, তার মধ্যে বিটাকটনটা স্টেবল থাকবে কিনা, বিটাকটন অসিলেশন বলে একটা জিনিস আছে, সেই জিনিসগুলো ডিল করতে মানে কাজ করতে শুরু করবে আর কি। কিন্তু এইরকম ব্যাপারটা নয় যে আমি এক্স্যাক্টলি কতটা টাইম ধরে রাখতে পারবো, তার কারণ যেহেতু এই ইলেকট্রন গুলো খেয়াল করো যে এখানে তো সার্কুলার পাথে মুভ করছে এবং তারা একটা এনার্জি গেইন করছে, এবং একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে আর কি, যারা ওই ইলেকট্রনটাকে অ্যাক্সিলারেট করাচ্ছে। এবার এই যে অরবিটটা তৈরি হচ্ছে, এই অরবিটটাকে একটা স্টেবল অরবিট হতে হবে, এবং আমরা জানি এরকম সার্কুলার অরবিটের জন্য স্টেবল একটা সার্কুলার ইকুয়েশন মানেটা কি, এক্স ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এরকম টাইপের জিনিস হতে হবে। কিন্তু মুশকিলটা হলো এখানে এই ওমেগাটা ফাংশন অফ টাইম আর কি। সুতরাং তোমাকে এইরকম একটা জিনিস মানে করতে হবে যে ইউ হ্যাভ টু সলভ সামথিং লাইক এক্স ডবল ডট প্লাস omega square x equals to 0, but omega is not a constant, omega is not a function of time. এবং এইখান থেকে অনেক রকমের বিটাকটনের মানে কি বলবো রেজোন্যান্স বিটাকটন বা এরকম অনেক জিনিসপত্র তৈরি হয় আর কি, এবং সেখান থেকে আরো আরো মানে আরো কমপ্লিকেটেড সিচুয়েশনটা চলে যায়। সুতরাং আমি যেটুখানি এখানে তোমাদেরকে সিলেবাসের জন্য বলেছি যে সেটা হচ্ছে একদম প্রিলিমিনারি পার্ট, যে যেটা দিয়ে বিটাকটনের কন্ডিশনটা আমি বুঝতে পারবো, কিন্তু সবটা নয়। মানে ফর এক্সাম্পল এইটা জেনারেলি হয়তো আমরা বলতে পারবো না যে এক্স্যাক্টলি কত সময় আমার পুরোটা ঘুরতে লাগবে, না মানে সেইটা বলা পসিবল নয়। তার কারণ হচ্ছে এই সময়ের মধ্যেই ওই যেটা আমি বললাম যে অরবিটটাকে স্টেবল থাকতে হবে, সেইটাকেও এনশিওর করতে হয়। সুতরাং সেইটাকে এনশিওর করে নিয়ে তোমাকে কাজটা করতে হবে। সেই কারণে আমার কাছে সেই অর্থে কোনো জেনারেল এক্সপ্রেশন যদি চাও আর কি যে কতটা টাইম, নো দেয়ার ইজ নট। ঠিক আছে স্যার। আচ্ছা, এটার সাথে তোমাদের আমি এসপি স্যারের সাথে কথা বলবো, যেহেতু এটা তোমাদের বাকি থাকবে, ওটাকে কি বলে জিএম কাউন্টারের পার্টটা আর কি। তো এসপি স্যার যদি একদিন অনলাইনে বলে দিতে পারেন, আমি যে স্লাইডটা অরিজিনালি বানিয়েছিলাম সেখানে আমি একটু জিএম কাউন্টার এই যে আমি করে রেখে দিয়েছিলাম আর কি, তো চাইলে সেটা একবার দেখে বা পড়ে রেখে দিতে পারো। আমি স্যারের সাথে কথা বলছি যে স্যার মানে কাল তো রোববার, সোম মঙ্গল এরকমের মধ্যে কোনো একদিন স্যার অনলাইনে এটা নিয়ে নিতে পারেন, মানে এটা পড়িয়ে দিতে পারেন কিনা। যদি দেখা যায় যে স্যার কোনো অসুবিধা হচ্ছে না বা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমি আর একটা দিন মেবি ধরো আমি পারবো না, মেবি মঙ্গল হয়তো এইরকম একটা দিন বসে আমি হয়তো তাহলে জিএম কাউন্টারের পার্টটা একটু বলে দিতে পারি। বাট লেটস আস্ক এসবি ফার্স্ট। এসবি যদি বলেন এসবি করে দেবেন তাহলে এসবি বিল করে দেবেন, আর যদি এসবি নাই একান্ত করতে পারেন সেক্ষেত্রে আমি হয়তো করে দেবো। ঠিক আছে? আমি তাহলে স্টপ করছি নাকি না? দেখো আর কিছু বলার আছে কিনা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার বলছি, হ্যাঁ বলছি ওই যে এটা একটু উপরে যান স্যার, অ্যাভারেজ টাইমটা যেখানে আপনি করেছিলেন, হ্যাঁ এখানে স্যার আপনি বি অ্যাভারেজ ম্যাক্স ইউজ করেছেন, কিন্তু যেহেতু আমি অ্যাভারেজ এনার্জি পার সাইকেল নিচ্ছি, আমি বি অ্যাভারেজটা ইউজ করছি না কেন? তার কারণ বি অ্যাভারেজটা তো তোমার কাছে যদি বি জিরোটা একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট হয়, বি অ্যাভারেজটাও তার অ্যাভারেজ ভ্যালু, কিন্তু আমি যখন বিটাকটন কন্ডিশনটা ইউজ করছি তখন আমি বি জিরোর তো ম্যাক্সিমাম ভ্যালুটা নেবো, তাই না? সেটাই আমি এখানে লিখলাম না যে বি অ্যাভারেজটা টু বি জিরো, এখন যদি বি জিরোর তো ম্যাক্সিমামটা আমার চাই, তবেই তো আমি ম্যাক্সিমাম ভ্যালুটা তৈরি করতে পারবো। আর
ও আচ্ছা, এখানে আমরা ম্যাক্সিমামটাই দেখছি তার মানে। দেখছি, হ্যাঁ, তার কারণ সেই কারণেই আমি যখন ক্যালকুলেশন এখানে করেছি, এখন টোটাল পাথ যখন ডেসক্রাইব করেছি, তখন স্পিডটাকেও আমি রাফলি ক্লোজ টু সি, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট দ্যাট আই ক্যান অবটেন। মানে অ্যাক্সেলারেটেড স্পিড যেটা, সেটাই আমরা অ্যাজিউম করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। ওকে স্যার। দেখো আর কারণ কিছু বলার আছে কিনা। ঠিক আছে, আমি তাহলে স্টপ করছি। তোমাদেরকে কোনটা, এই স্লাইডটা পাঠিয়ে দিলে হবে তাই তো, না ওই ভিডিওটাও পাঠিয়ে দেবো? স্যার দুটো পাঠালেই ভালো। তাহলে আমি গ্রুপে ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর এইটার পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে দেখে নিতে পারবে। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি একবার এসবির সঙ্গে কথা বলে তোমাদের জানাচ্ছি। এসবি যদি করে দিতে পারেন মঙ্গলবারের মধ্যে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। যদি এসবি না করেন বা এসবি যদি না সম্ভব হয়, সেক্ষেত্রে আমি হয়তো আরেকদিন বসে এ করবো, এইটা করে দেবো, ডায়াগ্রামগুলো অ্যাকাউন্টটা থেকে বলে দেবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা কুইট করতে পারবো। থ্যাংক ইউ স্যার। স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। স্যার ডিটেক্টরের পার্টে কি কি আছে? জিএম কাউন্টার আর স্ক্যান্ডিলিয়ার। মেন যেটা আমি স্যারের সঙ্গে একবার করে নিচ্ছি, কারণ জেনারেলি কি হয়, অ্যাক্সিলারেটটা আমি করে দিই, যেটা আমি করে দিলাম, আর ওই পার্টটা এসবি স্যার করেন আর কি। সুতরাং এসবি স্যারের সঙ্গে একবার কথা বলে নেওয়া ভালো। স্যার আজকে মনে হয় নেই, হয়তো আমি দেখছি স্যারকে কন্ট্যাক্ট করা যায় কিনা আজ বা কালকের মধ্যে। এবং ওই পার্টটা স্যারই ডিল করেন। এখন কেস যদি দেখা যায় যে সত্যি স্যার কোনো কারণে করতে পারছে না, ওটা অসুবিধা হচ্ছে, তাহলে কোনো একদিন আমাকে বসতে হবে। না স্যার তো ওখানে, বাট না স্যার ওখানে কি আপাতত শুধু এসবি স্যারের বইটা যদি থাকে, স্যারের বইটা যদি থাকে, সেখানে জিএম কাউন্টার যেটা আছে, মানে ওই কাউন্টারের ওই জায়গাটা, হ্যাঁ সেটা স্যার। একটু রিডিং করে রেখে দাও। এটা কিন্তু বেশিক্ষণের ব্যাপার নয়, এটা প্রায় গল্পের মতো, এবং ছোট্ট একটা ম্যাথামেটিক্স আছে, যে ম্যাথামেটিক্সটা ইউজ করে কিছু অঙ্ক করা যায়, এবং স্যার অনেক এক্সাম্পল করেও রেখে দিয়েছেন। সো ইট উইল বি অ্যাবসলিউটলি স্ট্রেট ফরওয়ার্ড, মানে জটিলতা কিছু নেই আর কি সেটার মধ্যে। আচ্ছা স্যার। আর তারপর আমি স্যারের সঙ্গে কথা বলে তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।